আপনি যদি বলেন এই মুহূর্তে বাংলাদেশে কতটুক ট্যালেন্ট মজুদ আছে, যেটা দিয়ে আমরা কতদিন চলতে পারবো, অন এভারেজ সেটা হচ্ছে 15 দিন। আপনার জীবনের মূল্য কত সেইটা রাষ্ট্র নির্ধারণ করে দেয়। অর্থাৎ কোন একটা দুর্ঘটনা হওয়ার পরে পাবলিক কি পরিমাণ রিঅ্যাকশন দিল সেইটার উপরে বেসিস করে রাষ্ট্র কিংবা জি। সরকার কিংবা যথাযথ অথরিটি ওই ব্যক্তির বা ওই লাশের, যিনি মারা গেছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার একটা মূল্য নির্ধারণ করেন। এবং কতটা অমানবিক ব্যাপার, কখনো, কখনো দেখবেন কোনো লাশের দাম হয় ৳25,000, কখনো হয় ৳20,000, কখনো হয় ৳1,00,000, কখনো হয় ৳5,00,000, কখনো হয় ৳1,00,000। অর্থাৎ আপনি কিন্তু হাসপাতালের ক্ষেত্রে বলতে পারবেন না যে সপ্তাহে ৩ দিন হাসপাতাল বন্ধ থাকবে আর ৪ দিন খোলা থাকবে, বা ৪ দিন বন্ধ থাকবে, 3 দিন খোলা থাকবে। এটা কিন্তু বলতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ফভ টিভি প্রেজেন্টস গ্লোবাল পালস অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি প্রতি পর্বে নতুন নতুন অতিথিদেরকে নিয়ে আমরা হাজির হই এবং নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। সেটা বাংলাদেশ বিষয় হতে পারে অথবা বিশ্বের যে কোনো রাষ্ট্র নিয়ে আমরা আলোচনা করতে পারি। প্রিয় দর্শক, আমাদের মাঝে বরাবরের মতো আজকেও একজন অতিথি উপস্থিত আছেন। আমরা শুরুতেই তার সাথে পরিচিত হয়ে নেব। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব নাঈম আহমেদ, যিনি তরুণ তুর্কি বলা চলে বা তরুণ রাজনীতিবিদ, যিনি দায়িত্ব পালন করছেন জেডিপি অর্থাৎ জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির দায়িত্বে আছেন। আমরা শুরুতেই তাকে সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি জানেন যে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে, সেটা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ২ টা সাবজেক্টই হতে পারে, আমরা আলোচনা করে থাকি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৈশ্বিক জ্বালানি যে সংকট বা যুদ্ধ চলমান, সে বিষয়ে বাংলাদেশের প্রভাব কতটুকু পড়বে। তো আমরা শুরুতেই দর্শকদের কিছু প্রশ্ন আমাদের আগের প্রোগ্রামে ছিল, সেখান থেকে কিছু প্রশ্ন আমরা আপনাকে করতে চাই। আশা করছি যে আমাদের দর্শকরা আপনার কাছ থেকে একটি মূল্যবান যথাযথ উত্তর প্রত্যাশা করে। আমরা জানি যে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে ইতোমধ্যেই বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যেটার বিপরীতে আমরা সামাজিক মাধ্যমে নানান লেখা, আলোচনা, সমালোচনা দেখতে পেয়েছি যে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস। এই বিষয়টি নিয়ে যেমন পক্ষের লোক আছে এবং দ্বিমত পোষণ করার অনেক মানুষ আছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় বা বর্তমান প্রেক্ষাপটে কোনো প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ আপনাকে। ১ম এ হচ্ছে আমি এটাকে গ্রেটার স্কেলে আমাদের একটি পলিসি ফেইলিউর হিসেবে দেখতে চাই। কারণ জানেন যে এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি আমরা এবারই ১ম হই নাই। আমরা এবং সারা বিশ্ববাসী করোনার মতো একটি মহামারী এবং যেই সময়টাতে আসলে অনলাইনে ক্লাস নেয়া যে যায় বা মিটিং করা যে যায়, এই ধরনের ধারণাটা আমাদের মধ্যে গ্রথিত হয়েছে, প্রথিত হয়েছে। এবং আমরা এখান থেকে শুধুমাত্র যে অনলাইনে ক্লাস করা বা অনলাইনে মিটিং করা, এই শিক্ষাটা কিন্তু নেই নাই। এবং এই শিক্ষাও নিয়েছি যে অনলাইনকে নানা উপায়ে আরো এফিশিয়েন্ট ওয়েতেও ব্যবহার করা যায়। আবার আমরা এই এনালাইসিস ও তখন পেয়েছি যে অনেক কিছু অনলাইনে করা গেলেও সেইটার যে অফলাইনে করার যে এফিসিয়েন্সি তৈরি হয় কিংবা সেটার যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয় সেটা অনলাইনের মধ্য দিয়ে হয় না। এমন একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা পার হওয়ার পরেও আমরা ধরে নিয়েছি এই ক্রাইসিস আর কখনো আসবে না। না হলে কিন্তু আমাদের এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা থাকতো। এখন আপনি জি, বলতে পারেন যে আ বা শিক্ষা এটা তো ৩ দিন ক্লাস, মানে ঘরে বসে ৩ দিন অনলাইনে, এটা তো সুন্দর পলিসি। কিন্তু দেখেন, আমরা যখন শিক্ষা নিয়ে কথা বলছি, এই শিক্ষাটাকে আমরা এটা যে একটা বেসিক নিডস আমাদের বা এসেনশিয়াল সার্ভিস, এই জিনিসটাও না আমরা ভুলে যাই। আমাদের যেমন চিকিৎসা দরকার, হাসপাতালটা বন্ধ থাকলে যেমন আমাদের আ মানে জীবন চলবে না। অর্থাৎ আপনি কিন্তু হাসপাতালের ক্ষেত্রে বলতে পারবেন না যে সপ্তাহে ৩ দিন হাসপাতাল বন্ধ থাকবে আর ৪ দিন খোলা থাকবে, বা ৪ দিন বন্ধ থাকবে, ৩ দিন খোলা থাকবে। এটা কিন্তু বলতে পারবেন না। বা ওইটা যদি জি, বলতো কোনো মন্ত্রী, তাহলে দেখেন যে কি ধরনের রিপারকেশন হইতে পারত। এবার একটু প্র্যাকটিক্যাল জায়গায় আসি। এটা তো পলিসি ফেইলিউর এর জায়গাটা বললাম। প্র্যাকটিক্যাল জায়গাটা হচ্ছে বাংলাদেশের আ যেই জনগণ, একটা বিপুল সংখ্যক মানুষ এখনো গ্রামে বসবাস করে এবং সেইখানে ই বাংলাদেশের অনেক জায়গা এখনো রয়েছে যেইখানে আসলে ইন্টারনেট কিন্তু সহজলভ্য ব্যাপার না। অর্থাৎ সেইখানে দেখবেন যে হয়তো আমাদের যে ওয়াইফাই সার্ভিস যেটা আছে সেটা এভেইলেবল না। অথবা ধরেন সেখানে নেটওয়ার্ক আছে, মোবাইল ইন্টারনেট ইউজ করতে হয়। কিন্তু বাংলাদেশে আপনি জানেন যে টেলিটক ব্যতীত অন্যান্য যে সার্ভিস প্রোভাইডার যারা আছেন, এইখানে মোবাইল নেটওয়ার্ক যারা দিয়ে থাকেন তাদের ইন্টারনেট প্যাক খুবই উচ্চ মূল্যের। ফলে সরকার যেটা করতে পারত যে আমাদের যে টেলিটক বা সরকারি যেই টেলিকম উদ্যোগ যেটা আছে,
সেইটাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে পারতো এফিশিয়েন্টলি। কিন্তু সেইটা কিন্তু তারা করে নাই। আপনি জানেন যে ঢাকার শহরে টেলিটকের নেটওয়ার্ক ইউজ করা গেলেও সেটা নেটওয়ার্ক ইউজ করে যেটাকে বলে ইন্টারনেট ব্যবহার করা গেলেও এটা কিন্তু ঢাকার বাইরে গেলে খুবই দুর্বল অবস্থাতে পরিণত হয়। এখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যেই কোমলমতি শিক্ষার্থীরা আছে, বিশেষ করে যারা ঢাকার বাইরে, তারা কি গ্রামীণ ফোন থেকে ইন্টারনেট কিনে তারপর সেইটা দিয়ে সে ক্লাস করতে আগ্রহী হবে কিনা, সেই ক্যাপাসিটি তার আছে কিনা? নাকি তিনি মনে করবেন যে আসলে দরকার নাই আমার ক্লাসের। আমি ওই অফলাইনে ৩ দিন করব, ৩ দিনই আমার জন্য এনাফ। আমাদের এই সাইকোলজিক্যাল এনালাইসিসটাও কিন্তু করে নেওয়া খুব জরুরি ছিল। আর ২য় যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যদি আ চাই আমাদের জেনারেশনটা প্রপারলি গড়ে উঠবে, তাইলে আমরা অন্য কোনো জায়গায় কাটছাঁট করে হলেও শিক্ষার মতো এসেনশিয়াল নিডস যেটা আছে এট লিস্ট সেইটা আপনার ক্লাস 10 পর্যন্ত এটা অফলাইনে রাখা খুব ক্লাস রাখাটা খুব জরুরি। উচ্চশিক্ষার যে ব্যাপারগুলো আছে যেটা ইউনিভার্সিটি বলেন, সেটা কলেজ বলেন, এই জায়গাগুলোতে আমি মনে করি অনলাইনে ক্লাস নেয়া যেতে পারে। ইভেন সেখানে একটা সময়ের জন্য বিরতিও দেয়া যেতে পারে যে সংকটের কারণে আমরা ১ মাস ২ মাসের বিরতি দিলাম। কিন্তু যেইটা খুবই বেসিক জায়গা, যেটা ডেভেলপমেন্ট এর জায়গা, সেইখানে কোন ধরনের এই যে বিভিন্ন সময় আমাদের অটো পাস দিয়েছে কিংবা ধরেন ক্লাস ছাড়া এই ধরনের ক্যারিকেচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আমরা যদি আমাদের এই তরুণ সমাজকে একটা আ মেধায় এবং মননে একটা স্কিলড জেনারেশন হিসেবে গড়ে তুলতে চাই, আমি মনে করি আ যেকোনো মূল্যে অন্য সবকিছু ম্যানেজ করে হলেও আমাদের শিক্ষাটা অ অ অফ অফলাইনেই রাখা উচিত এবং অনলাইন যত বেশি এভয়েড করা যায়, সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। যে আমরা ইতিমধ্যে দেখেছি যে সামাজিক মাধ্যমে একটা ভিডিও চাওর হয়েছে বা কিছু কথা চাওর হয়েছে, একটা ভিডিও প্রচার হচ্ছে। একজন শিক্ষার্থীকে বলতে শোনা গেছে যে সে একটি খুবই হয়তো প্রাইমারি বা মাধ্যমিক লেভেলের শিক্ষার্থী। তিনি একটি যুক্তি দিয়েছে সে যে অ্যা আমাদের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন যে, "আমরা যদি ক্লাসরুমে ক্লাস করি, আমরা একসাথে ৬০-৭০ জন ক্লাস করি। সেখানে আমাদের জন্য ফ্যান বরাদ্দ থাকে ৫ টা থেকে ৬ টা। বাট এই ৬০-৭০ জন মানুষ যদি শিক্ষার্থী যদি আমরা বাসায় বসে ক্লাস করি, তাহলে প্রত্যেকের রুমে একটা করে ফ্যান চললে সেখানে আরো বেশি বিদ্যুৎ আ ব্যবহৃত হচ্ছে। আসলে সাশ্রয় হচ্ছে না বরঞ্চ আরো বেশি যাচ্ছে।" এটার সাথে আপনি একমত কিনা? বা এই তার যে চিন্তাটা ছোট মানুষ হিসেবে তার মাথায় যে এই বুদ্ধিটা বা এই থিংকিং টা আসলো রাষ্ট্র নিয়ে বা জ্বালানি ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য। তা আমাদের মন্ত্রী মহোদয় যারা আছেন বা আমাদের দায়িত্বরত যারা আছেন, জনগণকে যারা লিড দিচ্ছেন, তাদের মধ্যে এই চিন্তা চেতনা কেন আসে না বা শিক্ষার্থীর মধ্যে কেন আসলো? না, আমি মনে করি আমি ভিডিওটা দেখেছি, রিলসটা দেখেছি এবং আমি মনে করি যে আমাদের সেই কোমলমতি ভাইটি অত্যন্ত সুন্দরভাবে এবং যুক্তি দিয়েই জিনিসটা তিনি তুলে ধরেছেন। বাট এইটার নানাভাবেই ব্যাখ্যা করা যায়। আসলে আমাদের বাসাবাড়িতে যে ফ্যান চলতে থাকে না ওই টাইমটায় এমনও তো না। এমনও হইতে পারে ওই একই ফ্যানের নিচে তার আব্বা-আম্মাও আছে, সেও ক্লাস করতেছে। এটাও হইতে পারে। আমি জাস্ট এটা একটু আপেক্ষিক তর্ক আকারে বলছি। বাট তিনি আমাদের ওই ছোট্ট ভাইটি রাষ্ট্র নিয়ে যেভাবে চিন্তা করেছেন, আমি মনে করি তাকে যদি প্রপারলি নার্সিং করা যায় এবং অফলাইনে ক্লাসটা নেওয়া যায় আরকি, তাদেরকে গড়ে তোলা যায়, তাহলে দেখবেন বর্তমানে যে জ্বালানি মন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী, এমপি আমলা যারা আছেন তাদের চেয়ে মেধাবী একটা মেরিটোক্রেসি বেসড জেনারেশন এর প্রতিনিধি হিসেবে আমরা তাকে হয়তো পেতে পারি। এটা হচ্ছে আমার জায়গা। জি, আশা করছি যে আমাদের আজকের অতিথির কাছ থেকে আপনাদের করা প্রশ্ন বা বর্তমান সমসাময়িক বিষয়ের সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ ধারণা পেলেন। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে আমাদের হসপিটাল যেমন প্রয়োজন, চিকিৎসা যেমন প্রয়োজন, সেক্ষেত্রে নিজেকে মানুষ হিসেবে তৈরি করার জন্য ঠিক শিক্ষাঙ্গনে গিয়ে শিক্ষা নেয়ার যে ব্যাপারটা, এটা অতীব জরুরি বিষয়। তো সেক্ষেত্রে আমরা আ দোয়া করছি সকল কিছু মারিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এবং শিক্ষা খাতে এবং শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি অগ্রগামী হবে। শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন এবং তাদেরকে যথাযথ পরিচর্যার মাধ্যমে যেভাবে গড়ে তোলা যায় সেটাই আমাদের যারা দায়িত্বে আছেন, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী এবং অন্যান্য যারা আছেন শিক্ষা বিশেষজ্ঞ, তাদের এটা চিন্তায় আসতে হবে। তো আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে আপনি জানেন যে ২ দিন আগেই কেরানীগঞ্জে গ্যাস লাইটার গোডাউনে আগুন লেগে ৫ জন নিহত হয়েছেন। তো এই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দ্রুত সময়ের মধ্যে সাড়া দিয়েছেন এবং তিনি এটার মধ্যে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চিন্তা করেছেন বা আ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তো এই যে আ আমরা এর আগেও দেখেছি বেইলি রোডে কাচ্চি ভাইতে আগুন লেগেছে। এটা নিয়েও নতুন করে সমালোচনা তৈরি হচ্ছে যে আমরা নিউজের মারফত পত্রিকার
মাধ্যমে আমরা জানতে পারলাম যে সেখানে যাতে বিল না দিয়ে কেউ না যেতে পারে, পালাতে না পারে, বা আগুনের খবর শুনে সবাই তো ছুটোছুটি করে চলে যাবে, যাতে বিলটা দিয়ে যায় সেজন্য তারা গেটে তালা লাগিয়ে দিয়েছিল। এতে কিন্তু প্রাণহানির সংখ্যা বেশি হয়েছে। তো এই যে সেই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা সত্যটা কতটুকু আপনার মনে হয়? পাশাপাশি এই যে কেরানীগঞ্জের রিসেন্ট যে ঘটনাটি ঘটলো, ঘটনা বাংলাদেশে কি বারবার ঘটবে? এটার কি কোনো সমাধান হবে না? বা আপনার প্রত্যাশা কেমন? আচ্ছা দেখেন, এইরকম ক্রাইসিস গুলো যখন বা এই যে এরকম ডিজাস্টার গুলো যখন আমাদের মাঝে সংগঠিত হয়, তখন ধরেন এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন এর ঘটনাগুলো ঘটতে থাকে। অর্থাৎ দায় চাপিয়ে দেওয়া। কোনো না কোনো পক্ষের উপরে দায়, কখনো সেটা মালিক পক্ষের উপরে, কখনো এখানকার যারা ব্যবস্থাপনা পক্ষ আছে বা সরকারি আমলা আছে তারা দায়িত্ব অবহেলা করেছে এইটার উপরে। এই ধরনের নানা অজুহাত দেওয়া হয়। কখনো শ্রমিকরা ধরেন প্রশিক্ষিত না এইটা বলা হয়। কিন্তু সামগ্রিকভাবে যদি আমি এই জিনিসটাকে বলি বা বোঝার চেষ্টা করি, এইটা হচ্ছে আমাদের রাষ্ট্রের যে ভঙ্গুর দশা সেটারই একটা বহিঃপ্রকাশ এই দুর্ঘটনাগুলোর মধ্য দিয়ে ঘটে। দেখেন, আপনি যদি এই ২ টা ঘটনার কথা আপনি বলেছেন এবং এইগুলোর যদি পেপার পত্রিকায় যে সংবাদগুলো এসেছে, যে কারণগুলো উল্লেখ করা হয়েছে, আপনি যদি একটু এনালাইসিস করেন তাহলে দেখবেন যে বলা হবে ওইখানকার ধরেন সিঁড়িতে অনেক ময়লা আবর্জনা ছিল বা মালপত্র ছিল। এজন্য সিঁড়ি থেকে মানুষ নামতে পারেনি। বা সেখানে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, ভেন্টিলেটর ছিল না। কিংবা ধরেন এখানকার লাইসেন্স ছিল না। এই ধরনের কথাবার্তাগুলো বারবার কিন্তু আসে। কিন্তু দেখবেন এরকম গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বড়, বড় রেস্টুরেন্ট যেখানে থাকে সেইখানে আগে মানে পূর্বে কোনো পত্রিকার রিপোর্ট দেখবেন না যে কাচ্চি ভাইয়ের একটা আউটলেট কোথাও উদ্বোধন করা হয়েছে, সেইখানে আসলে অগ্নি নির্বাপন ব্যবস্থার যথাযথ উদ্যোগ নেয়া হয় নাই। কিংবা কোনো একটা বড় সুপার শপ গড়ে তোলা হয়েছে কিংবা কোনো একটা ধরেন বড় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, সেইখানে যথাযথভাবে সকল কমপ্লায়েন্স আছে কিনা এইটা নিয়ে দুর্ঘটনা ঘটার আগে আপনি কোনো ধরনের এনালাইসিস কিংবা প্রতিবেদন দেখতে পারবেন না। ফলে এইখানে একটা মেটিকুলাস ডিজাইন চলে। অর্থাৎ এই যে যখন সে লাইসেন্স নিতে যায় পরিবেশ অধিদপ্তর বা সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায়, সেইখানে একটা ঘুষের খেলা চলে। সেই ঘুষের মধ্য দিয়ে দেখা যায় ওই ব্যক্তি বা ওই সরকারি কর্মকর্তা সে সরকারি অফিসে বসেই একটা লাইসেন্স ইস্যু করে ফেলেন এবং সেখানে বলে দেন যে হ্যাঁ, তার ওইখানে সকল অগ্নি নির্বাপন ব্যবস্থা, বহির্গমন পদ্ধতি এবং অন্যান্য যেই ধরনের কমপ্লায়েন্স থাকা দরকার সকল কমপ্লায়েন্স আছে। অর্থাৎ কমপ্লায়েন্স হয়ে গেছে, এটা কমপ্লায়েন্স হচ্ছে নাগরিকদের সেফটির ইস্যু। সেইটা বাংলাদেশে হয়ে গেছে হচ্ছে কেনা-বেচার ইস্যু। ফলে তিনি বা যখন কোনো ব্যক্তি এই ধরনের উদ্যোগ নেন, তিনি কিছু টাকা ঘুষ দিয়ে একটা লাইসেন্স নিয়ে নিচ্ছেন এবং পরবর্তীতে আমাদের যে এইখানে মিডিয়ার যে ভূমিকা রাখা দরকার, সেও কিন্তু ওইভাবে আগ থেকে কোনো ভূমিকা রাখছেন না। যখনই একটা ঘটনা ঘটে যায়, তারপরে তিনি এখানে দেখার চেষ্টা করেন কতগুলো লাইসেন্স ছিল, কতগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছে এবং কিভাবে লাইসেন্স গুলো আসলো। তখন সে তার মতো করে ধরেন সেখানে মালিক পক্ষকে ভিলিফাই করা যায় কিনা, সেখানে সরকারি কর্মকর্তাকে ভিলিফাই করা যায় কিনা, কর্মচারীকে ভিলিফাই করা যায় কিনা যে কর্মচারীরা ওখানে ধরেন তালা দিয়ে মেইন গেট বন্ধ করে রেখেছে। এই ধরনের নানা আ নানা আ মা বক্তব্য আসে এবং এই বক্তব্যগুলো মিডিয়াগুলোও দেখবেন যে ফোকাস দেয় এমনভাবে যাতে ক্লিক বেইট একটা ব্যাপার হয় যে মানুষের আগ্রহ অনেক তৈরি হয়। সে একটু ধরেন বেদনা নিয়ে তাড়াতাড়ি ঢুকে দেখে এখানে কি বলা হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে যে সলিউশন এর যে পথ খোঁজা দরকার সেটা আমাদের মিডিয়া কর্মীরাও আমাদের দেখান না, এই রাষ্ট্র আমাদের দেখান না এবং এইটার ব্যাপারে কেউ কোনো দায়িত্বই নিতে চান না। আরেকটি কথা আপনি বলেছেন যে সরকারিভাবে অনেক দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে ইত্যাদি। এইখানে দেখেন আরেকটা খুবই গুরুতর ক্রাইসিস আমাদের দেশে রয়েছে। সেইটা হচ্ছে আপনার জীবনের মূল্য কত সেইটা রাষ্ট্র নির্ধারণ করে দেয়। অর্থাৎ কোন একটা দুর্ঘটনা হওয়ার পরে পাবলিক কি পরিমাণ রিঅ্যাকশন দিল সেইটার উপরে বেসিস করে রাষ্ট্র কিংবা সরকার কিংবা যথাযথ অথরিটি ওই ব্যক্তির বা ওই লাশের যিনি মারা গেছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার একটা মূল্য নির্ধারণ করেন এবং কতটা অমানবিক ব্যাপার কখনো, কখনো দেখবেন কোনো লাশের দাম হয় ৳২৫,০০০, কখনো হয় ৳২০,০০০, কখনো হয় ৳১,০০,০০০, কখনো হয় ৳৫,০০,০০০, কখনো হয় ৳১,০০,০০,০০০। এই যে মূল্য নির্ধারণটা করা হয়, অর্থাৎ এটা আমি বলছি যে ক্ষতিপূরণ দেওয়া হয়। এই যে ক্ষতিপূরণ দিয়ে অর্থাৎ যখন তাকে ৳৪,০০,০০,০০০ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, মনে করা হয় সে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বা ধরেন ৳১০,০০,০০,০০০ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, সে খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর কোনো গার্মেন্টস শ্রমিক যখন মারা যায় কিংবা কোনো নিম্নবিত্তের কোনো মানুষ যখন মারা যায় তখন সেটা ২০,০০০, ১০,০০০, ৳২৫,০০০ নেমে আসে। এবং আল্টিমেটলি শোনা যায় সেই টাকাটাও আসলে তারা বুঝে পান না ওইখানকার মধ্যস্বত্বভোগী বা সরকারি যেই
ছত্রছায়ায় থাকা রাজনৈতিক ব্যক্তিবর্গ থাকেন, তারা এটা কিন্তু তাদের মতো করে তারা অপব্যবহার করেন। তাহলে দেখেন জি, একটু এক মাঝখানে আপনাকে বলতে চাই, সেটা হলো এই যে মূল্য নির্ধারণের যে ব্যাপারটা বললেন, যে কোথাও ৳২৫,০০০, কোথাও ৳১৫,০০০, কোথাও ৳১-২ লাখ। যে আমরা রিসেন্ট যদি চিন্তা করি, খুব একেবারে নিকট দূরত্বে যেটা আমরা বলব, এই ঈদে আমরা দেখলাম যে দৌলতদিয়া একটি বাস আ ফেরির থেকে আ পড়ে গেল নদীতে। সেখানে কিন্তু অনেকজন মারা গেছেন। তো তাদেরকে আমরা যতটুকু জানি যে ১৫,০০০, ২৫,০০০ এর মধ্যে একটা ক্ষতিপূরণ দেয়ার চেষ্টা করা হয়েছে বা ঘোষণা দেয়া হয়েছে। আসলে এইখানে দেখলাম যে ২০,০০০ বা ২৫,০০০ বা ১৫,০০০, আবার অন্য একটা ঘটনায় ধরেন আগুনের ঘটনায় ৳২,০০,০০০ বা ৳১,০০,০০০। আসলে এই নির্ধারণটা আসলে কি ভেবে করা হয় বা কোন পরিমাপের ভিত্তিতে এটা করা হয়? এটা কি যেমন ২ টাই, একটা একটা হচ্ছে আপনার শ্রমিক আর যাত্রী। অ্যা শ্রেণী কিন্তু প্রায় সেম। এক্ষেত্রে কেন বৈষম্যটা হলো? যদি এমন হতো না তিনি একজন নেতৃত্ব পর্যায়ের লোক বা অমুক নেতা মারা গেছেন, অথবা অ্যাক্সিডেন্টে একজন প্রভাবশালী ব্যক্তি মারা গেছেন। জি, আমি আপনার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি এবং আমি কিন্তু বলেছি যে পাবলিক কি ধরনের কোন একটা ঘটনা বা দুর্ঘটনা ঘটার পরে কি ধরনের রিঅ্যাকশন দেয়, রিপারকেশন কতটা তৈরি হয়। এর উপরে অনেক, অনেক কিছু মানে এই রাষ্ট্র সিদ্ধান্ত নিয়ে থাকে আরকি, বা চাপিয়ে দিয়ে থাকে, আরোপ করে থাকে ওই মূল্যটা। দেখেন যখন আপনার বাস ডুবে গেল, ওইখানে আসলে আপনি কাকে ধরবেন? ধরেন পাবলিক কার বিরুদ্ধে রিঅ্যাকশনটা দেখাবে? সেখানে ধরেন যে বাসের যে ড্রাইভার, সে পান খেয়েছে কিনা, বা পান খেয়ে বা একটু অপ্রকৃতস্থ অবস্থায় ড্রাইভিং করেছে কিনা, কিংবা ওইখানে ড্রাইভার নেমে হয়তো কোথাও গিয়েছে, হেল্পার বাস চালিয়েছে কিনা। এই ধরনের একটা রিপারকেশন কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসছে। তো এইখানে কোনো বড় অথরিটির দিকে কিন্তু মানুষ ফোকাস দিতে পারে নাই, কিংবা আমাদের সোশ্যাল মিডিয়া এবং যেই মেইনস্ট্রিম মিডিয়া তারা ফোকাসটা কিন্তু ঐদিকে নিয়ে গেছে। এইটা কোন কোম্পানির বাস, সেই কোম্পানির আ যারা ড্রাইভার তাদেরকে নিয়ম মেনে এখানে ড্রাইভিং লাইসেন্স দেখে চেক করে এবং অভিজ্ঞদের এরকম লং ড্রাইভ এ দেয়া হয় কিনা, কিংবা এখানের অন্য কোনো ত্রুটি আছে কিনা, ওইখানকার ফেরি যে ব্যবস্থাপনা, দেখবেন যে ফেরিতে যে মিনিমাম ব্যারিয়ারটা থাকা দরকার, মানে একটা ওয়ালের মতো থাকা দরকার, সেটা কিন্তু ছিল না। খুব অল্প উঁচুর একটা জায়গা ছিল এবং সেখানে একটা ধাক্কা লেগে গাড়িটা ঘুরে কিন্তু ঠিক নিচে পড়ে যায়। ওইখানে তো একটা এনাফ ব্যবস্থাপনা থাকা দরকার ছিল। এইরকম কোন দিকে কিন্তু আমরা নজরটা দেই নাই। যেহেতু নজরটা দিয়েছি আরেকটি নিম্নবৃত্তের বা নিম্ন মধ্যবিত্তের একজন ড্রাইভারের দিকে কিংবা একজন হেল্পারের দিকে। ফলে রাষ্ট্র মনে করেছে, ওহ! আমি তো খুব কুল অবস্থায় আছি। আমার তো রিস্ক কম এখানে। খুব ইজিলি এটা মিনিমাইজ করে ফেলতে পারবো। ঠিক আছে, এখানে ৳২৫,০০০ দিয়ে দাও। কিন্তু যখন আ ধরেন কোথাও আগুন লেগে মারা যাচ্ছে, তখন রাষ্ট্রের আবার দেখা যাচ্ছে যে অনেকগুলো হিসাব করা লাগতেছে। যে সে যেখানে এখানে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা, এটার তো একটা অথরিটি আছে। এটা কমপ্লায়েন্স এর অংশ। সে সরকারের পক্ষ থেকে এই কমপ্লায়েন্স যথাযথভাবে চেক করা হয়েছে কিনা, এই প্রশ্ন আসতে পারে। তারপর দেখেন এইখানে যে হোটেল যিনি দিয়েছেন, যিনি একটা মালিক পক্ষ আছেন, তা তার টোটাল মানে সিনারিওটা কিন্তু তার পক্ষ থেকেও ম্যানেজ করতে পারতে হবে। সেই ম্যানেজটা যদি রাষ্ট্রপক্ষ নিজ উদ্যোগে করে দেয় তার পক্ষ হয়ে, তাহলে সে একটু আ রিলিফ পেতে পারে। আবার ধরেন যে বিল্ডিংটা ওইখানে করা হয়েছে, সেই বিল্ডিংটা কমপ্লায়েন্স মেনে করা হয়েছে কিনা, রাজুকের যথাযথ অনুমোদন নিয়ে করা হয়েছে কিনা। অর্থাৎ এইখানে অনেকগুলো পক্ষের সরকারের অনেকগুলো স্বার্থ। বিষয়, রাষ্ট্রের অনেকগুলো বিষয় জড়িত। রাইট, রাইট। ফলে সে এখানে একটু টাকাটা বাড়ায় দিয়ে আপনার ভয়েসটা ডাউন করলো। আচ্ছা ঠিক আছে, আপনার একজন আত্মীয়কে এটা বলাটা আমার জন্য খুব বিব্রতকর। কিন্তু আপনি দেখা গেল এরকম নিম্ন মধ্যবিত্ত একজন ফ্যামিলির, তার ধরেন যে ভাই-বোন বা অন্য কাউকে ডেকে এনে আপনি আ ধরেন ৳১০,০০,০০০ দিয়ে দিলেন বা ৳৫,০০,০০০ দিয়ে দিলেন। আমরা তো মানুষ, সেই জায়গা থেকে হয়তো ঠিক আছে সবকিছু সে মেনে নিয়ে ওইটা নিয়ে চলে গেল। একটু দাবি-দাওয়া ছেড়ে দিল। কিন্তু একটা লোক যখন নদীতে ডুবে মারা গেছে, তখন তো আপনার এক্সপেকটেশন টা কি? আচ্ছা, আল্লাহ যদি কোনমতে আমাকে লাশটা মিলায়া দেয়, বাড়িতে নিয়ে একটি কবর দিব। এতেই শান্তি। সো এইভাবে হচ্ছে রাষ্ট্র আসলে আমাদের অ্যা মানে লাশের সাথে তার যে আচরণ, সেটাও এরকম অনেক বেশি অমানবিক হয়ে থাকে। জি, খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কথা আপনি বলেছেন। তো আমাদের দর্শকদের পক্ষ থেকে একটি আ প্রশ্ন ছিল যে, এই যে ইরান এবং আমেরিকার মধ্যে বা ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, যেটার কারণে জ্বালানি সংকট বিশ্বময় এবং বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। ইতোমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশের আ পাম্পগুলোতে তেল না পেয়ে, অনেক পাম্পে তেল নেই, অথবা পাম্পে তেলের জন্য লম্বা লাইন, সিরিয়াল ধরে বাইক বা অন্যান্য যানবাহনগুলো দাঁড়িয়ে আছে। অথচ আমাদের মন্ত্রীরা বলছেন যে, "না, সব জায়গায় আমাদের জ্বালানি বা তেল সবকিছু এভেইলেবল আছে।"
তো জনগণ গিয়ে দেখতে পারলো যে সব জায়গায় লাইন এবং অনেক জায়গাতেই একেবারেই নেই পাম্পগুলোতে। তো এই যে ব্যাপারটা, দায়িত্বশীল জায়গা থেকে একেবারে সরাসরি অসত্য বলার যে ব্যাপারটা, হ্যাঁ, একদম জনগণ মানে যেটা দৃশ্যমান, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? এবং আরেকটা ছোট প্রশ্ন আমি করে রাখি, এটাই আমাদের শেষ প্রশ্ন, সেটা হলো যে ইরান ইসরায়েল বা ইরান আমেরিকা যুদ্ধের অবসানটা কিভাবে হতে পারে, এবং এটা কি শীঘ্রই আমরা বিশ্ব শান্তির দিকে যেতে যাচ্ছে, নাকি আরো বেশি এটাকে বেড়ে আমরা আরো ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছি? আপনি ২ টা কোয়েশ্চেন করেছেন। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে যে তেলের পাম্প গুলোতে তেলের যে সংকট দেখা দিয়েছে অথবা খুব আ স্বল্প তেল এখন আছে। বেসিক্যালি পাম্প গুলো একটা দিনের বড় অংশই তেল দেয়া থেকে নিজেদের বিরত রাখে। এটা নিয়ে নানা কানাঘুষা আছে যে তেলের দাম বৃদ্ধির একটা সিন্ডিকেট এখানে কাজ করতেছে। এটা নিয়েও এক ধরনের বক্তব্য সরকার পক্ষ থেকে দেয়ার চেষ্টা করা হয় এবং আরেকটা বলা হয় যে না, আমাদের অনেক মজুদ আছে। ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আ পাম্পে গেলে আসলে তেল পাওয়া যায় না। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের আওয়ামী লীগের শিক্ষা। মানে আওয়ামী লীগ যেটা করতো বিভিন্ন লিপ সাপোর্ট বলা যায়, হ্যাঁ, সাপোর্টই বলি আপাতত। সাপোর্ট দিয়ে অনেক ক্রাইসিসকে ওভারকাম করার চেষ্টা করতো এবং আ সেখানে তো আপনার মনে আছে রানা প্লাজা ধ্বংসের ক্ষেত্রে বলা হয়েছিল যে জামাত শিবিরের লোকজন ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দিছে। সো ওই যে লিপ সাপোর্ট দিয়ে আমাদের পলিটিশিয়ানরা তাদের দায় এড়ানোর যেই মানে অভ্যস্ত কালচার তৈরি অভ্যাস গড়ে তুলেছে। হ্যাঁ, অভ্যাস গড়ে তুলেছেন। এই আমাদের বিএনপির সরকারেরও কিছু দায়িত্বশীল ব্যক্তির মধ্যে হয়তো ওই যে আওয়ামীপনার যে স্বভাবটা, আওয়ামীতন্ত্রের যে স্বভাবটা সেটা কিছু রয়ে গেছে। কারণ আমরা তো একই দেশের, একই রক্তের, একই কালচারের মানুষ। হয়তো আমরা কিছু আয়ত্ত করে রেখে দিয়েছি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, হাসিনা পালায়ে গেছে এখান থেকে বা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু হাসিনা তন্ত্র যেটা বা হাসিনার যেই ব্যাড কালচার যেটা, সেইটা আমাদের অনেকের মাঝে এখনো রয়ে গেছে। ফলে তারা এই ধরনের মানে খুব ফ্লুয়েন্টলি মিথ্যাচার করতে পারছেন। অনেক কনফিডেন্স নিয়ে মিথ্যাচার করতে পারছেন। এটা দুর্ভাগ্যজনক। আর দ্বিতীয় যে ব্যাপারটা, আমাদের তো আসলে একটা সংকট আছে এবং এই সংকটের যদি আমরা বলি যে উত্তরণের উপায়, খুব সিম্পলি আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে যে তেলের যেই আমদানির যে সোর্স, মোটা দাগে এই সোর্স হচ্ছে মধ্যপ্রাচ্য বেসড। আমাদের অল্টারনেটিভ তেলের উৎস খুঁজতে হবে, জ্বালানির উৎস খুঁজতে হবে। বিশেষ করে যদি বলেন এই মুহূর্তে আপনি যদি একটা ব্যালান্সড ওয়ে খুঁজতে চান, তাহলে চীন, রাশিয়া, আমেরিকা, এই ৩ দেশ থেকেই আপনার জ্বালানি সরবরাহ করার ক্যাপাসিটি এবং ওই কূটনৈতিক তৎপরতা এবং ক্যাপাসিটি আপনার দেখাইতে হবে। এইটা যদি না হয় তাইলে এই জায়গা থেকে কিন্তু আপনি উত্তরণ ঘটাইতে পারবেন না। ১ম এ আপনি যেই অনলাইনে ক্লাস নিয়ে যে কোয়েশ্চেনটা করেছিলেন, ওইটার সাথে যদি আমি এখানে একটু আবার রিলেট করে বলি যে আমাদের যে পলিসি ফেইলিউর, অর্থাৎ আমাদের যখন করোনা এসেছিল, মহামারী এসেছিল, তখন কিন্তু আমাদের বেসিক্যালি জ্বালানি সংকট একটা বড় সংকট আকারে দেখা দিয়েছিল। এবং একটা পর্যায়ে বাংলাদেশেরও নানা রাজনৈতিক এবং কূটনৈতিক ব্যর্থতার প্রেক্ষিতে বাংলাদেশে কিন্তু ব্যাপক জ্বালানি সংকট তৈরি হয়েছিল। একটা পর্যায়ে আমাদের ইন্ডাস্ট্রি গুলোতে গ্যাস ছিল না, এনাফ বিদ্যুৎ থাকতো না। সেই অভিজ্ঞতার মধ্য থেকে বেড়ে ওঠা একটা দেশ বাংলাদেশ। সেই দেশের এরপরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গেল কিংবা বর্তমান সরকার, কারো কাছ থেকে কিন্তু আমাদের যে জ্বালানি নিরাপত্তা কি হবে তার কোনো রোডম্যাপ নাই। আপনি যদি বলেন এই মুহূর্তে বাংলাদেশে কতটুক তেলের মজুদ আছে, যেটা দিয়ে আমরা কতদিন চলতে পারবো? অন এভারেজ সেটা হচ্ছে ১৫ দিন। অর্থাৎ আমার নরমাল টাইমে যেই পরিমাণ তেল বা জ্বালানির মজুদ থাকে, সেইটা দিয়ে আমরা মাত্র ১৫ দিন চলতে পারি। বাংলাদেশের মতো একটা দেশ যেটা হচ্ছে মোটা দাগে আ মানে যেটা গ্রাম নির্ভর না, যেটার একটা বড় ও মানে কার্যকলাপ চলে শহর কেন্দ্রিক এবং সেই শহরে আ আ আপনি যদি বিদ্যুৎ না থাকে আপনি চলতে পারবেন না। বিদ্যুৎ না, এবং আরেকটা সুইসাইডাল গেম হচ্ছে আপনার, যেখানে সবচেয়ে বড় শিল্প হচ্ছে গার্মেন্টস শিল্প। যেখানে বিদ্যুৎ এবং গ্যাস অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই ২ টা সার্ভিসের কোনটাই যদি ব্যত্যয় ঘটে তাহলে আপনার টোটাল ইন্ডাস্ট্রি কোলাপস করবে। আপনি যদি বাংলাদেশে এরকম ইন্ডাস্ট্রি নির্ভর কিংবা শুধুমাত্র কৃষি নির্ভর হইতে পারতো বা একটা গ্রামীণ পরিবেশের একটা দেশ হইতো, তাইলে আপনি হয়তো চাষাবাস করে এবং বিদ্যুৎ না থাকলেও বাংলাদেশটাকে আপনি চালিয়ে নিতে পারতেন। কিন্তু সেই বাস্তবতায় তো বাংলাদেশ নাই। ফলে আপনি যদি আমাদের যদি ট্রুলি একটা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যদি চিন্তা করতাম নিজেদের, আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি দেশ নিয়ে আসলেই চিন্তা করতেন, অন্তত ৬ মাসের জ্বালানির রিজার্ভ কিন্তু তারা বাংলাদেশে রাখতেন। আপনি জানেন যে এখন যে উন্নত বা উন্নয়নশীল যে দেশগুলো আছে, সব দেশে ১ বছর, ২ বছর, ৫ বছর এরকম করে তারা একটা সেফটি বা নিজের রিজার্ভ
সেখানে গড়ে তুলেছে। বাংলাদেশ কিন্তু সেটা নিয়ে কোনো প্ল্যান নাই। সরকারের মধ্য থেকে এই ধরনের কোনো আশার বাণীও এখন পর্যন্ত আমরা শুনতে পাইনি। ফলে এই নতুন সরকারের কাছে আমি আমার দিক থেকে আশা থাকবে তারা যেন একটা জ্বালানির রিজার্ভ তৈরির ব্যাপারে খুব বেশি নজর দেয় এবং আন্তরিক হয়। দ্বিতীয় যে কোয়েশ্চেনটি আপনি করেছিলেন যে ইরান, ইসরায়েল কিংবা ইরান ভার্সেস আমেরিকা বা গ্রেটার আমেরিকা যদি বলি তাদের মধ্যে যে এই যুদ্ধ হচ্ছে এইটার শেষ পরিণতি কি? দেখেন, যুদ্ধ নিয়ে খুব নেতিবাচক একটা সুন্দর কথা আছে। সেটা হচ্ছে ২ যুদ্ধের মধ্যকালীন সময়কেই আমরা শান্তি বলি। অর্থাৎ আচ্ছা। আমরা ধরেন এতকাল পর্যন্ত আফগান যুদ্ধের মধ্যে ছিলাম। এখন হয়তো সেইটা ইরান যুদ্ধে আসছে। তার মাঝখানে হয়তো সিরিয়া যুদ্ধ ছিল। যুদ্ধ কিন্তু একটার পরে একটা আছেই। এই ২ যুদ্ধের মধ্যকালীন সময়ে আমরা হয়তো কিছুটা নিঃশ্বাস নিয়ে থাকি, শান্তিতে থাকি। ফলে এখান থেকে বাংলাদেশেরও শিক্ষার ব্যাপার আছে। আমরা কিন্তু ৭১ এর পরে বড় ধরনের কোনো সামরিক ক্রাইসিস এর মধ্যে পড়ি নাই। তার মানে এইটা নয় যে আপনি কখনোই ক্রাইসিস এ পড়বেন না। আপনাকে নিয়ে কিন্তু নানা ধরনের কানাঘুষা আছে। আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে নানা কানাঘুষা আছে। আমাদের মায়ানমার কেন্দ্রিক যে বর্ডার গুলো আছে সেইটা নিয়ে নানা কানাঘুষা আছে। এছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের নানা সময় নানা ধরনের অল্প সামান্য বিস্তর যেই ঘটনাগুলো আছে সেইটা যে কখনোই মানে বড় স্কেলে যাবে না সেইটার কিন্তু কোনো নিশ্চয়তা আমাদের কেউ দিতে পারবে না। ফলে আমাদের এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা দরকার। আর টু দ্য পয়েন্টে যদি যাই, আমি পার্সোনালি যেটা মনে করি, ইরান অবিশ্বাস্য কিছু ঘটনা অলরেডি আমাদের সামনে ঘটিয়ে দিয়েছে। ইরান যখন যুদ্ধটা শুরু করে তখন আমাদের মনে হয়েছিল সে একটা সুইসাইডাল গেমের মধ্যে ঢুকছে। এখানে আমেরিকা যে ভুলটা করেছে যে তারা মনে করেছে এইটা বুঝি একটা ৮-১০টা সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশের মতোই একটা দেশ। অর্থাৎ এইটা যেন বা ধরেন যে লিবিয়া অথবা এইটা ধরেন কাতার, কুয়েত, সৌদি এইরকম একটা দেশ। কিন্তু না, ইরান কিন্তু সেইরকম দেশ না। এইখানে যারা শিয়া ধর্মের অনুসারী তারা কিন্তু ইমাম হুসাইন কিংবা সরাসরি যদি বলি কারবালা দ্বারা ভয়ঙ্করভাবে উজ্জীবিত একটা জাতি। তারা তারা কিন্তু তারা কিন্তু মৃত্যুর মধ্যে শক্তি দেখেন। এটা আপনি যদি বুঝেন যে যখন কারবালার ঘটনা ঘটে রাসূলের যেই সন্তানেরা তারা হাসান হুসাইন তারা কিন্তু জানতো, আপনি যদি ওই সময় টেক্সট গুলো দেখেন মানে সুন্নি যে টেক্সট আছে সেটার বেসিসেই বলছি, তারা জানতো যে এইখানে যাওয়ার পরে তাদের মৃত্যু অবধারিত। কিন্তু তাদের সামনে ছিল যে তাদের ন্যায়ের পক্ষে থাকতে হবে এবং সেই ন্যায়ের পক্ষে থাকতে যে সুনিশ্চিত মৃত্যুর পথে তিনি কিন্তু লড়াই করতে করতে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে যে যাওয়া লাগতে পারে এটা জানা সত্ত্বেও তারা কিন্তু লড়াইটা চালিয়ে গেছেন। ইরান হচ্ছে সেই কারবালার উত্তরাধিকারী একটি জাতি। এই ইরানকে আপনি যদি ৮-১০টা সুন্নি জাতির মতো মনে করেন তাইলে সেটা ভুল করবেন। তো আমেরিকা প্রথমত এই জায়গায় এই ক্যালকুলেশনে ভুল করে ফেলেছে। আর দ্বিতীয়ত হচ্ছে এর বাইরে যে জিনিসটা যে ইরান অস্বাভাবিক ক্যারিশমা দেখিয়েছে। বিশেষ করে স্ট্র্যাটেজিক্যালি সে যেটা করেছে, আমেরিকা যাদের উপরে নির্ভর করে এই মুসলিম দেশগুলোতে দমন নিপীড়ন করেন সেই দেশগুলোকে অর্থাৎ আমেরিকার যে দোসর যে দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, যেখানে বেসিক্যালি আমেরিকা অনেকগুলো মিলিটারি বেস গড়ে তুলেছিল যে ওই দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরান খেলাটা এমন ভাবেই ঘুরাই দিছে সেই সব জায়গায় হামলা করে যে এখন ওইসব বেসে ওইসব দেশের ওই বেস গুলো এখন বা ওই দেশের কর্তা ব্যক্তিরা বলছেন যে হেই আমেরিকা, তুমি তো আমারে নিরাপত্তা দিতে পারছোই না, বরং তোমার বেস থাকার কারণে আমি অনিরাপদ হয়ে উঠছি। সুতরাং তুমি তাড়াতাড়ি করে আমাকে বাঁচাও এবং এইখান থেকে উত্তরণ ঘটাও আমাদের। ফলে খেলাটা ঘুরাই দিছে এবং এই যুদ্ধকে ইরান স্ট্র্যাটেজিক্যালি অন্যান্য সকল মুসলিম দেশকে এবং কার্যত সারা বিশ্বকে এঙ্গেজ করে ফেলেছে। কারণ সারা বিশ্বের সাথে হরমুজ প্রণালী থেকে জ্বালানি নিয়ে আনা নেয়ার যে ব্যাপারটা আছে সেই জায়গাটাও জড়িত। এখন দেখেন, আমি মনে করি অলরেডি ইরান তার যুদ্ধে জয়ী অবস্থায় আছে, আপার হ্যান্ডে আছে এবং হরমুজ প্রণালী কিভাবে কি হবে সেটা সে ডিসাইড করতেছে। কাকে ট্যাক্স ফ্রি বা কম টাকায় সেখান থেকে ছাড়া হবে সেটা সে নির্ধারণ করে দিচ্ছে। ফলে আমি মনে করি এই যুদ্ধে ইরান এগিয়ে আছে, কিন্তু এই যুদ্ধটা সহসাই শেষ হবে না। কারণ
আমেরিকা তার পরাজয়ের সম্ভাবনা বুঝতে পেরে কিংবা তাদের ক্ষয়ক্ষতির আশঙ্কার জায়গা থেকে নানা কলাকৌশল অলরেডি করছে, নানা প্রস্তাব তারা কিন্তু দিচ্ছে, এবং সেই প্রস্তাবগুলো ইরানের পক্ষ থেকে কিন্তু বলা চলে যে প্রত্যাখ্যানই করা হয়েছে। তারা শেষ লড়াইটা লড়ে যেতে চায়। আমার ধারণা ইরান তার এই লড়াইয়ের মধ্য দিয়ে আমেরিকার মতো একটি উন্মাদ রাষ্ট্র, উন্মাদ এই জন্য বললাম যে মানুষ হয়তো একবার ভুল করতে পারে, যে ট্রাম্প একবার ক্ষমতায় আসছে, ওকে আমরা বুঝতে পারি নাই, যেহেতু ট্রাম্প সরাসরি বিজনেস থেকে এসে পলিটিক্স এসে ধরেন প্রেসিডেন্ট হয়ে গেছে। কিন্তু অ্যাজ এ নেশন আমেরিকানরা টোটাল অ্যাজ এ হোল তারা যে উন্মাদ, তাদের যে স্বাভাবিক মনুষ্যত্ব বোধ আর নাই, তাদের যে অপ্রকৃতস্থ একটা অবস্থা তাদের মধ্যে তৈরি হয়েছে, এর প্রমাণ হচ্ছে ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আনা। ফলে তারা বিশ্বে আর শান্তি চায় না। মানবাধিকারের যে বুলি তারা সারা বিশ্বে ফেরি করে বেড়াতো, এইটা যে একটা মানে জাস্ট উপনিবেশিকবাদী একটা টুলস, সেটাও কিন্তু এখন খুব সুস্পষ্ট হয়ে গেছে মানুষের সামনে। ফলে আমি মনে করি ইরানের এই যুদ্ধের যদি কয়েকটা জায়গা ধরি, ১ নাম্বার হচ্ছে নৈতিক জায়গায়, নৈতিক জায়গায় নিঃসন্দেহে ইরান জয়ী হয়েছে। আর যদি বলি স্ট্র্যাটেজিক্যাল জায়গায় ইরান অস্বাভাবিক ক্যারিশমা দেখিয়েছে, এবং সেই খেলায় কিন্তু সারা বিশ্ব এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। ৩ নাম্বার যদি দেখি, ফিলিস্তিন যুদ্ধ থেকে শুরু করে অন্যান্য সবসময় যেটা হয়, এটা মুসলিম ভার্সেস আমেরিকা বা সন্ত্রাসবাদ দমন ভার্সেস আমেরিকা, এই ধরনের একটা পোর্ট্রে থাকে। কিন্তু ইরান এইটাকে একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যে হামলা, সেই জায়গায় এটা পোর্ট্রে করতে পেরেছে, এবং সারা বিশ্বের মানুষকে এটা সে উদ্বেলিত করতে পেরেছে। তার পক্ষে সহমর্মিতার যে জায়গা বিল্ড আপ, সেখানে নিয়ে আসতে পেরেছে। এবং আমেরিকার মতো জায়গায়, আমেরিকার প্রত্যেকটি প্রদেশে কিন্তু নো কিং নামের একটি চেইন রিয়াকশন কিংবা আন্দোলন গড়ে উঠেছে। আর চতুর্থ যদি বলি যে সামরিকভাবেও আমি মনে করি যে আমেরিকার যে সাম্রাজ্য, যেখানে ইসরায়েলের মতো মানে বিশ্বের সবচেয়ে টেকনোলজিক্যালি অ্যাডভান্স ব্যক্তিবর্গ কিংবা প্রতিষ্ঠান ইসরায়েল এবং আমেরিকায় রয়েছে, বেসিক্যালি এই যুদ্ধটা তো টেকনোলজির অনেক বেশি ইউজ হচ্ছে। এইরকম জায়ান্ট দেশ, কোম্পানি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরান খুব স্বল্প রসদ নিয়ে, কিংবা আমাদের ধারণা ছিল হয়তো রসদই নাই, মানে টেকনোলজিক্যাল রসদ নাই, সেইখানে তারা যেভাবে মোকাবেলা করছে, এবং মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন বেইজে যে হামলাগুলো যদি আপনি দেখেন, একেবারে সুনির্দিষ্টভাবে সে যেভাবে ট্রেস করে হামলা করতে সক্ষম হয়েছে। এবং এই যে ট্রেস করার ক্ষেত্রে আমেরিকান যে আমাদের জিপিএস বা যেই প্রযুক্তিগুলো ব্যবহার করা থাকে, নিঃসন্দেহে ইরান অল্টারনেটিভ কোনো প্রযুক্তি কিন্তু এখানে ব্যবহার করেছে। ফলে ইরান যে ভিতরে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে এত দূর এগিয়ে গিয়েছে, বা এটা অ্যাডাপ্ট করার ক্ষেত্রে কিংবা নির্মাণের ক্ষেত্রে এত বেশি অগ্রসর হয়ে গেছে, সেইটা আমরা তো দূরের কথা, হয়তো সেটা এখানে তার প্রধান শত্রু ইসরায়েল কিংবা আমেরিকা তারাও হয়তো জানতো না। ফলে আমি মনে করি যে এক ভয়ঙ্কর মরীচিকায় আমেরিকা, ইসরায়েল এবং তার বন্ধুরা আটকা পড়ে গেছে, এবং এইখান থেকে খুব সহজে তারা উত্তরণ ঘটাইতে পারবে না নিজেদের, এবং এর মধ্যে দিয়ে তার পতনের শুরু হইল তার সাম্রাজ্যের। নিঃসন্দেহে এরকম একটা বড় সাম্রাজ্যের পতন ঘটতে সময় লাগবে, সেটা হতে পারে, কিন্তু এরকম একটা মানবতা বিরোধী যে সাম্রাজ্য যেটা আছে ইসরায়েল বিশেষ করে, এবং তার সহযোগী হিসেবে আমেরিকা, তার পতন খুব জরুরি। হাসিনার পতন হয়েছে, অ্যাজ এ নেশন হিসেবে আমেরিকানদেরও পতন দরকার, এবং সেই পতনের সূচনা ইরানের হাত ধরে হয়তো ঘটলো, এবং আশা করি যে ইরান এই যুদ্ধে বিজয়ী হবে ইনশাআল্লাহ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম এবং বিশ্লেষণধর্মী, যেটাকে বাংলাদেশের প্রতিটা মানুষ, আমি বিশ্বাস করি বাংলাদেশের ৯০% উপরে মানুষ ইরানকে সাপোর্ট করে, এবং তারা সত্যের পক্ষে এবং মানবতার পক্ষে নিজেদের সাপোর্ট রাখে। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনার গুরুত্বপূর্ণ বা মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। চমৎকার আলোচনা করেছেন, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি নাম গ্লোবাল পালস। আমরা এটির মাধ্যমে বিশ্ব এবং বাংলাদেশের যে বিষয়গুলো, সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি।
তো তার ধারাবাহিকতায় আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আপনাদের সামনে। আশা করছি আপনারা আপনাদের প্রত্যাশিত উত্তরটি পেয়েছেন আমাদের আজকের অতিথির কাছ থেকে। তো আমরা একেবারে বিদায় নেয়ার পালা। এবার আমরা আপনাদের কাছ থেকে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। বিদায় নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।